Hey, what's up guys? This is Bangla Sensei here with another video. তো কি অবস্থা সবার, নিয়ে আসলাম আপনাদের মাঝে নারুটো ক্লাসিকের এপিসোড 25 নিয়ে। আজকে আমরা চুনির এক্সামের প্রথম পরীক্ষার শেষ দেখতে চলেছি। তো চলুন আর কথা না বাড়িয়ে এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতে দেখা যায় চুনির এক্সামের 45 মিনিট পার হয়ে গিয়েছে। ইবিকি সবাইকে বলছে যে কয়জন লুজার্সরা ছিল তাদের বের করে দেওয়া হয়েছে। এখন আমরা মূল প্রশ্নে যাব। কথা মতো 45 মিনিট হয়ে গেছে। সবাইকে এখন 10 নম্বর প্রশ্ন দেওয়া হবে। নারুটো এ শুনে অনেক ভয় পেয়ে যায়, কারণ তার এখনও কিছুই লেখা হয়নি। সাসকে বলতে থাকে আবারও এর সাথে আমাদের ডিল করতে হবে। সাকুরা বলে এই বড় বাধা পার করতে পারলে আমাদের প্রথম টেস্ট শেষ হয়ে যাবে। তেমারি মনে মনে ভাবতে থাকে, কঙ্কুরো তুমি এখনও আসছো না কেন? তোমার আসার আগে যদি 10 নম্বর প্রশ্ন দিয়ে দেয় তাহলে আগের প্রশ্ন আমার কোনো কাজেই আসবে না। ইবিকি বলে তোমার 10 নম্বর প্রশ্ন দেওয়ার আগে আমি কিছু রুলস যুক্ত করব। তখনই দেখা যায় কঙ্কুরোকে হলে আসতে। ইবিকি কঙ্কুরোকে বলে তুমি সত্যি অনেক লাকি। শেষমেশ বোঝা যাচ্ছে যে তোমার গোপন প্রস্তুতি কাজে লেগেছে। এটি শুনে কঙ্কুরো বুঝে যায় যে ইবিকি কঙ্কুরোর চিটিং ধরে ফেলেছে। এরপরও ইবিকি কঙ্কুরোকে বলে যাই হোক, সিটে গিয়ে বসো। আমরা তাহলে অলরেডি বুঝে গিয়েছি যে ইবিকি প্রত্যেক নিনজাদের চিটিং আগেই ধরে ফেলেছে, কিন্তু তারপরেও সে তাদের পরীক্ষা দিতে দিচ্ছে। কঙ্কুরো তার সিটে যাওয়ার পথে টিমারিকে পরীক্ষার নকল দিতে গিয়ে সে নিজের সিটে গিয়ে বসে। ইবিকি সবার উদ্দেশ্য করে বলে আমি তোমাদের রুলসগুলো বোঝাচ্ছি। এগুলো হলো হোপলেস বা আশাহীন রুলস। তখনই আমরা কাকাশি, আসুমা ও কুরানাইকে একসাথে বসে আলাপ আলোচনা করতে দেখি। আসুমা বলতে থাকে এই বছর প্রথম প্রক্টর হিসেবে ইবিকি মরিনোকে রাখা হয়েছে। কাকাশি এ শুনে চিন্তায় পড়ে গিয়ে মনে মনে বলতে থাকে নারুটোদের পক্ষে এই এক্সাম পাশ করা অত সহজ হবে না। আসুমা বলে শুরুতেই ওরা ইবিকির মতো নিষ্ঠুর ব্যক্তির পাল্লায় পড়েছে। তখনই কুরেনাই জিজ্ঞেস করে কেন সে নিষ্ঠুর ব্যক্তি। আসুমা কুরেনাইকে নিয়ে মজা করে বলে আমি তো ভুলে গিয়েছিলাম তুমি সবেমাত্র জনিন হয়েছ, তা না হলে এটি তুমি জিজ্ঞেস করতে না। কাকাশি বলে সে একজন প্রফেশনাল ব্যক্তি। কুরেনাই বলে সে কিসে প্রফেশনাল? আসুমা বলে টর্চার ও জিজ্ঞাসাবাদ করায়। সে হয়তো পরীক্ষার কোনো ফিজিক্যাল টর্চার করবে না, কিন্তু সে একজন জিজ্ঞাসাবাদ হিসেবে নিজের দক্ষতা দিয়ে পরীক্ষার্থীদের মাইন্ডকে টর্চার করবে। লিভ ভিলেজের আনবু ব্ল্যাক অপসের টর্চার ও জিজ্ঞাসাবাদ ইউনিটের সে কাজ করে। সে হলো ইবিকি মরিনো। এরপর আমরা আবারও চুনির এক্সাম হলে চলে যাই। ইবিকি বলে সবার আগে তোমাদের বেছে নিতে হবে, তোমরা 10 নম্বর প্রশ্ন দেবে নাকি দেবে না। সবাই এটি শুনে একটু অবাক হয়ে যায়। টেমারি টেকে গিয়ে বলে তাহলে তো আমরা কেউই রাজি হব না। কি হবে যদি আমরা 10 নম্বর প্রশ্ন না দিতে চাই? ইবিকি বলে যদি তোমরা 10 নম্বর প্রশ্ন না দিতে চাও তাহলে তোমরা পরীক্ষায় শূন্য পাবে। অন্যভাবে বলতে গেলে তোমরা পরীক্ষায় ফেল করবে। আর অবশ্যই সেই গ্রুপের 2জন ব্যক্তিও ফেল করবে। এ শুনে সব নিনজারা বলতে থাকে এটার কোনো মানে হলো অবশ্যই সবাই 10 নম্বর প্রশ্ন পরীক্ষা দিতে চাইবে। এটি খুবই হাস্যকর। সে এমনভাবে বলছে যেন সে আমাদের পরীক্ষা না দেওয়ার অপশন দিয়েছেন। ইবিকি বলে আরেকটা রুলস আছে, যদি তোমরা পরীক্ষা দেওয়াকে বেছে নাও এবং প্রশ্নের উত্তর সঠিক দিতে না পারো তাহলে তোমরা চুনির এক্সাম দেওয়ার অধিকার চিরকালের জন্য হারাবে। এটি শুনে সবার মাথায় আকাশ ভেঙে পড়ে। সবাই অনেক রেগে যায়। কিবা উঠে দাঁড়িয়ে বলে এটা আবার কোন ধরনের নিয়ম? তাছাড়াও এখানে অনেক লোক পরীক্ষা দিচ্ছে যারা অনেকবার চুনির এক্সাম দিয়েছে। ইবিকি হেসে বলে তোমরা আনলাকি, কারণ এবছর রুলসগুলো আমি বানিয়েছি আর তোমরা আমার রুলসে পরীক্ষা দিচ্ছ। কিন্তু আমি তোমাদের এখনই ফিরে যাওয়ার অপশন দিয়েছি। যারা যারা কনফিডেন্স ফিল করতে পারছো না তারা পরীক্ষা না দেওয়ার অপশন চুজ করতে পারো। সাকুরা এটি শুনে ঘামতে থাকে এবং মনে মনে বলে কি ভয়ানক রুলস। যদি টিমের একজন পরীক্ষা না দিতে চায় তাহলে পুরো টিম অর্থাৎ 3 জনই ফেল করবে। আর যদি তুমি পরীক্ষা দেওয়াকে চুজ করো তাহলে তোমাকে সঠিক উত্তর জানতে হবে, না হলে যে ভুল করবে সারা জীবন তার একজন গেরিন হয়ে কাটাতে হবে। যাই হোক না কেন পরিস্থিতি আমাদের বিরুদ্ধে। পরীক্ষা দেওয়া বা না দেওয়া চুজ করা প্রায় অসম্ভব ব্যাপার। রুল শুনে নারুটো ভয়ে কাঁপতে থাকে। ইবিকি বলে এখন পরীক্ষা শুরু করা যাক। 10 নম্বর প্রশ্ন কে কে দিতে চাও না হাত তুলো। নাম্বার কনফার্ম করার পর তোমাদের যেতে বলা হবে। নারুটো মনে মনে বলতে থাকে 10 নম্বর প্রশ্ন কেমন হবে যদি আমি 10 নম্বর প্রশ্ন ভুল করি? তাহলে আমাকে সারা জীবন গেরিন হয়ে কাটাতে হবে। আমি এটা চাই না। যদি আমি পরীক্ষা না দেওয়াকে চুজ করি তাহলে সাসকে ও সাকুরাও ফেল যাবে। আমি এটাও আবার চাই না। সাকুরা বলতে থাকে আমি আমার হাত তুলব না। আমি 10 নম্বর প্রশ্ন সঠিকভাবে অ্যান্সার করতে পারবো। এ ব্যাপারে আমি কনফিডেন্ট। কিন্তু নারুটো
তোমার উচিত আমাদের ইগনোর করে পরীক্ষা না দেওয়ার অপশনকে চুজ করা এবং পরবর্তী পরীক্ষা কনফিডেন্সের সাথে দেওয়া। এরপর দেখা যায় নারুটোর পাশের নিনজাটি হাত তুলে বলে, আমি দেব না পরীক্ষা। এটি শুনে গার্ডরা সেই নিনজাদের টিমমেটদেরও ফেল ঘোষণা করে। এভাবে অনেকেই হাত তুলে পরীক্ষা না দেওয়ার জন্য। নারুটো এগুলো দেখে কনফিডেন্স হারিয়ে ফেলে, তারপরেও হাত তোলে না। সাকুরা এই দেখে মনে মনে বলতে থাকে, নারুটো তুমি এখনো কেন হাত তুলছো না? সাকুরা ভাবতে থাকে, নারুটো যখন বলেছিল আমি হলাম একজন টপ এলিট নিনজা যে কিনা ভবিষ্যতে হোকাগে হবে। মনে রাখো আমার নাম নারুটো উজুমাকি। নারুটো এটিও বলেছিল যে সে হোকাগে হবার জন্য সবকিছুই করতে রাজি। সাকুরা মনে মনে আরও ভাবতে থাকে, নারুটো বোকাদের মতো শুধু একটাই কথা, সে হোকাগে হবে। সরি নারুটো, আমি চাই না তোমার অপ্রাপ্ত স্বপ্ন ধ্বংস করতে। এই বলে যখনই সাকুরা হাত তুলতে যাবে তার আগে নারুটো তার হাত তুলে ফেলে। এটি দেখে সাসকে, সাকুরা ও হিনাটা অবাক হয়ে যায়। তারপর আবারও কাকাশিদের সাথে আসুমাদের আলাপ আলোচনা করতে দেখা যায়। আসুমা বলে ইবিকি মরিনো ভালো করেই জানে কীভাবে মানুষদের মানসিকতা কাজ করে এবং সবচেয়ে ভয়ানক কথা হলো মানুষকে মানসিক চাপে ফেলে সে তাদের মনকে নিয়ন্ত্রণ করে এবং একটি মানুষের মৌলিক দুর্বলতা প্রকাশ করে। এরপর আবারও নারুটোদের দেখা যায়। নারুটো হাত উপরে তুলে টেবিলের উপর বাড়ি দিয়ে বলে, আমায় আন্ডার এস্টিমেট করবে না, আমি পালাবো না, আমি এই পরীক্ষা দেব, এমনকি আমাকে যদি সারা জীবন গেনিন হয়েও কাটাতে হয়, যাই হয়ে যাক না কেন আমি একদিন হোকাগে হব, আমি ভয় পাই না। এটি শুনে সাসকে বলে ওঠে, এই ছেলে আমাদের কথা একটুও ভাবছে না, ওর সাহস আছে তা মানতে হবে। সাকুরা বলে, হ্যাঁ ঠিক, তুমি এ ধরনেরই বোকা। ইবিকি বলে, আমি আবারও বলছি এটি এমন একটি চয়েস যেটি কিনা তোমার জীবনকে পরিবর্তন করে দেবে। যদি এখন তোমরা পরীক্ষা না দিতে চাও তাহলে তোমাদের ইচ্ছা। নারুটো বলে, আমি আমার কথা ফিরিয়ে নিই না, আর এটাই আমার নিনজা ওয়ে। এখানে আসলে তারা যদি এখন পরীক্ষা দিতে না চায় তাহলে এর পরের বছর তারা আবারও পরীক্ষা দিতে পারবে, কিন্তু যদি তারা 10 নম্বর প্রশ্নের উত্তর না দিতে পারে তাহলে তারা আজীবনের জন্য নিনজা পরীক্ষা দিতে পারবে না। ইবিকি মনে মনে নারুটোকে বলে, ফানি কিড, সে নিজের কথা দিয়ে অন্য বাচ্চাদেরও টেনশন দূর করে দিয়েছে। তাহলে এখন 78 জন পরীক্ষা দিচ্ছে, এটি আমার প্রত্যাশা থেকে অনেক বেশি। এদের সংখ্যা আর কমানো যাবে না, আমি যতই চেষ্টা করি না কেন। এরপর ইবিকি সবাইকে বলে, আমি তোমাদের ডিটারমিনেশন পছন্দ করেছি। যারা যারা এখানে আছো তোমরা সবাই প্রথম টেস্টে উত্তীর্ণ হয়েছ। এটি শুনে কি হলো কেউই কিছু বুঝতে পারে না। সাকুরা দাঁড়িয়ে বলে ওঠে, এটার মানে কি? আপনি হঠাৎ করেই বলছেন যে আমরা পরীক্ষায় পাশ করেছি, আমাদের 10 নম্বর প্রশ্নের কি হবে? ইবিকি মরিনো হেসে বলে, 10 নম্বর প্রশ্নের মতো কিছু ছিলই না। 10 নম্বর প্রশ্ন ছিল তোমাদের চয়েস, যেটাই তোমরা সবাই পরীক্ষা দিতে চেয়েছ, এজন্যই তোমরা পাশ করেছ। তেমারি চেঁচিয়ে বলে, তাহলে আগে যে আমরা 9টি প্রশ্নের অ্যান্সার করলাম সেগুলোর কি হবে? সেগুলো কি শুধুমাত্র অপচয় ছিল? ইবিকি বলে, অপচয় নয়, সেই 9টি প্রশ্নের উত্তর ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। তোমাদের তথ্য সংগ্রহ করার ইন্ডিভিজুয়াল অ্যাবিলিটি চেক করা। আমি বুঝিয়ে বলছি, আমার ইচ্ছা ছিল টিমের একজনকে পরীক্ষা না নিয়ে পুরো টিমের পরীক্ষা নেওয়া, যাতে বোঝা যায় তুমি তোমার টিমের হয়ে কতটুকু কাজ করতে পারো। এজন্যই পরীক্ষা টিমের টোটাল মার্কেটের উপর নির্ভর করে নম্বর দেওয়া হয়েছে। তোমরা নিজেরাও জানতে যে তোমরা কিছু পারলে বা না পারলে তা টিমের উপর প্রভাব ফেলবে, তাই আমি দেখতে চাইছিলাম তোমরা এই প্রেশার কীভাবে হ্যান্ডেল করো। নারুটো এ শুনে বোকার মতো বলে, হ্যাঁ আমি আগেই এমন কিছু একটা আশ করতে পেরেছিলাম, তাই নিজেকে কুল রেখেছিলাম। সাকুরা নারুটোর এমন ভাব দেখলে রেগে যায়। ইবিকি বলে, তোমরা পরীক্ষার প্রথম 9টি প্রশ্ন দেখেই বুঝে ফেলেছিলে যে প্রশ্নগুলো অনেক কঠিন। এই প্রশ্নগুলো অনেক কঠিন ছিল একজন সাধারণ গেনিনদের সলভ করার জন্য, তাই তোমরা ভেবে নিয়েছিলে পরীক্ষা পাশ করতে গেলে তোমাদের চিটিং করতে হবে। এই পরীক্ষার মূল লক্ষ্যই ছিল তোমাদের চিটিং করায় উৎসাহিত করা। অবশ্য তোমরা এত ভালোভাবে করতে পারতে না যদি তোমাদের সামনে চিটিং করার মতো কাউকে না পেতে। এজন্য আমি 2জন চুনিনকে ছদ্মবেশে রেখে দিয়েছিলাম যারা উত্তরগুলো জানতো। তারা তোমাদের সাথেই পরীক্ষা দিয়েছে, আর তোমরা তাদের দেখেই উত্তরগুলো নিয়েছ। এটি শুনে নারুটো আকাশ থেকে পড়ে যায় এবং মনে মনে বলতে থাকে, কি, উত্তরগুলো সারাক্ষণ আমার সামনেই ছিল। নারুটো আবারও ভাব দেখিয়ে বলে, আমি 1 সেকেন্ডের জন্য বোকা হয়নি। সাসকে বুঝে ফেলে যে নারুটো কিছুই বুঝতে পেরেছিল না। ইবিকি বলে, যারা বোকাদের মতো চিটিং করেছে তাদের সবাইকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়েছে, কারণ তথ্য নির্ভর করে সময় ও পরিস্থিতির ওপর। এগুলো জীবনের থেকেও বেশি মূল্যবান। যে কোনো মিশন বা ব্যাটেল ফিল্ডে তোমাদের তথ্যের উপর জীবন বাজি রেখে লড়াই করতে হবে। এটি বলার পর ইবিকি তার মাথা সবাইকে দেখায়। দেখা যায় তার মাথায় প্রচুর ক্ষত বিক্ষত হয়ে গেছে।
সাসকে বলে তার মাথায় ভয়ঙ্কর লেভেলের পোড়া দাগ, পেরেক গাথা ও স্ক্র্যাচ রয়েছে। এটাই হয়তো তার শারীরিক টর্চারের চিহ্ন। তাকে অনেকে টর্চার করেছে। সবাই তার মাথা দেখে ভয় পেয়ে যায়। ইবিকি বলে একজন শত্রুর কাছ থেকে পাওয়া তথ্য সবসময় সঠিক নাও হতে পারে। এটি মনে রাখবে, কোনো তথ্য না পাওয়ার থেকে ভুল তথ্য পাওয়া আরও বেশি খারাপ। এটি বন্ধুদের বা ভিলেজেরও ক্ষতির কারণ হতে পারে। তাই আমি তোমাদের এমন পরিস্থিতিতে ফেলেছিলাম যেখানে নির্ভুল তথ্য সংগ্রহ করতে হতো এবং পাস করার জন্য চিটিং করতে হতো। যারা এটা সঠিকভাবে করতে পারেনি তারা অলরেডি চলে গিয়েছে। এখন তোমরা শুধু বাকি আছো। কেমারে বলে, কিন্তু আমি এখনও 10 নম্বর প্রশ্নের ব্যাপারটা বুঝতে পারিনি। ইবিকি বলে, বোঝনি? 10 নম্বর প্রশ্নটি ছিল পরীক্ষার আসল উদ্দেশ্য। সাকারো বলে, কি উদ্দেশ্য সেটা বলুন। ইবিকি বলে, প্রথমেই বলে দিয়েছি, আমাদের লক্ষ্য ছিল যার যার ইন্ডিভিজুয়ালি পরীক্ষা নেওয়া নয়, বরং টিম হিসেবে পরীক্ষা নেওয়া। 10 নম্বর প্রশ্নে তোমাদের দুটো অপশন ছিল, আর সেই দুটো অপশনই বেছে নেওয়া অনেক কঠিন। তোমরা চাইলে পরীক্ষা নাও দিতে পারতে, তবে এতে তোমাদের 2জন টিমমেটও ফেল করতো। অথবা তোমরা পরীক্ষা দেওয়াকে বেছে নিলে প্রশ্নের উত্তর ভুল করলে সারা জীবনের মতো জ্ঞানীন হয়ে থাকতে হতো। দুটো অপশনই ছিল ভয়ঙ্কর। একজন চুনিনকে প্রতিনিয়ত এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়, যেমন তোমাদের একটা হাইপোথেটিক্যাল মিশনের কথা বলি। একজন শক্তিশালী এনিমির কাছ থেকে স্ক্রোল চুরি করতে হবে, কিন্তু তোমরা জানো না যে এনিমিরা কজন বা তাদের কাছে কি অস্ত্র রয়েছে। তার উপর এনিমিরা তোমার আসার খবর জানে। এখন ধরে নিতে হবে এই মিশনে তোমার মৃত্যু হবে, কিন্তু তোমার কাছে কি মিশনটা এড়িয়ে যাওয়ার কোনো রাস্তা আছে? নাকি তুমি তোমার বন্ধুদের বলবে পরে এই মিশন কমপ্লিট করব বিপদ দাঁড়ানোর জন্য? না, এটি করা যাবে না। তোমাদের অনেক মিশনেরই মুখোমুখি হতে হবে, যেগুলো তোমাদের কাছে প্রাণঘাতী বলে মনে হবে, কিন্তু এটি ভেবে থামা যাবে না। তোমাদের লক্ষ্য সাহস ও শৃঙ্খলার মধ্য দিয়ে অর্জন করতে হবে, এবং একজন জুনিয়র স্কোয়াড লিডারের মধ্যে এসব কোয়ালিটি থাকা দরকার। যারা দুটো অপশনের মধ্যে নিরাপদ অপশনকে বেছে নিয়েছে তারা প্রতিকূলকে কাটিয়ে উঠতে পারেনি। যারা নিজেদের কথা ভেবে পরীক্ষা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং বন্ধুদের জীবন ও ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে তারা কোনোদিনও চুনিন হওয়ার যোগ্যতা রাখত না, অন্তত যতদিন আমি আছি। তোমরা সবাই 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর দিয়েছ। তোমরা পরীক্ষার পরবর্তী ধাপে যাওয়ার জন্য প্রস্তুত। চুনিন এক্সামের প্রথম টেস্ট তোমরা পাশ করেছ। তাই আমি ঘোষণা করছি চুনিন সিলেকশন এক্সাম সম্পন্ন হয়েছে এবং পরবর্তী পরীক্ষার জন্য তোমাদের সবাইকে গুড লাক। এটি শুনে নাওটো অনেক খুশি হয়ে দাঁড়িয়ে বলে, হ্যাঁ আমরা পেরেছি। ইবিকি নাওটোকে দেখে মনে মনে বলে, সে আসলে অনেক মজার বাচ্চা। তখনই দেখা যায় কেউ জানালা ভেঙে রুমে এসে পড়েছে। নাওটো অবাক হয়ে বলে, তাহলে কি আমাদের এক্সাম এখনো শেষ হয়নি? ইবিকি মনে মনে বলে, সব সময় এভাবে আসে ও। তখনই সেই নিনজাটি বলে ওঠে, আনন্দ করা কিছুই নেই, আমি এসে গিয়েছি। আমি হলাম তোমাদের দ্বিতীয় টেস্টের প্রক্টর আনকো। দ্বিতীয় পরীক্ষার জন্য প্রস্তুত হলে চলো আমার সঙ্গে। তাকে দেখে সবাই ক্রিঞ্জ খেয়ে যায়। সাকুরা মনে মনে বলতে থাকে, এই প্রক্টর নাওটোর মতোই। আনকো ইবিকিকে বলে, 78 জন গেনিন, মানে তুমি 26টি টিমকে সিলেক্ট করেছো। আমার মনে হয় প্রথম টেস্ট অনেক সহজ হয়েছে। ইবিকি বলে, এবার অনেক অসাধারণ গেনিনও পরীক্ষা দিচ্ছে। আনকো বলে, আমি এদের মধ্যে অর্ধেকেরও বেশি ফিল করাবো দ্বিতীয় টেস্টে। সাকুরা এই শুনে ভয় পেয়ে যায়। আনকো বলে, আমি তোমাদের কালকে এক্সাম সম্পর্কে ডিটেলস দিয়ে দেব। কালকে লোকেশন চেঞ্জ হবে, তাই অবস্থা ও সময় জানতে পারবে তোমাদের লিডারের কাছ থেকে। এরপর সবাই চলে যায়। ইবিকি খাতা ওঠাতে গেলে দেখে একজন স্টুডেন্ট একদম সাদা খাতা জমা দিয়েছে। ইবিকি এ দেখে বুঝে যায় যে নাওটো এমনটা করেছে এবং মনে মনে বলতে থাকে, আমি জানতাম না তুই সেই লোক যে কিনা সাদা খাতা জমা দিয়ে পরীক্ষায় পাশ করবে। ইবিকি খাতায় নাম দেখে বলে, নাওটো উজুমাকি। হ্যাঁ, সে অনেক মজার বাচ্চা। এই বলে সে হাসতে থাকে। এরপর সকালবেলা নাওটোরা দ্বিতীয় পরীক্ষা দেওয়ার জন্য মাঠে গিয়ে প্রস্তুত হয়। আনকো বলে, এটিই তোমাদের দ্বিতীয় পরীক্ষার জায়গা, 44তম ট্রেনিং ফিল্ড। একে মৃত্যুর জঙ্গলও বলা হয়। এ শুনে সবাই অনেক ভয় পেয়ে যায়, আর এর সাথেই এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, এপিসোডটি কেমন লাগলো? আজকের এপিসোডটি অনেক ভালো ছিল। তাই এমনভাবে বাংলা সেন্সকে সাপোর্ট করে যান যাতে আমরা নিয়মিত ভিডিও আপলোড করতে পারি। ধন্যবাদ।